একটা মানুষ যাকে সবাই ভেবেছিল শেষ হয়ে গেছেন, হঠাৎ করেই এমন একটা কাণ্ড ঘটিয়ে বসলেন যে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রটাই যেন এক রাতের মধ্যে উল্টে পাল্টে গেল। কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে ক্ষমতার চেয়ার হারানোর পর এই মানুষটা এমন একটা অস্ত্র বের করবেন যেটা রাজনীতির কোনো মঞ্চে নয়, বরং সরাসরি আদালতের এজলাসে গিয়ে ক্ষমতাসীনদের ভিত কাঁপিয়ে দেবে। কি সেই অস্ত্র? কে সেই মানুষ? আর এই একটা পদক্ষেপ কেন এত বড় বড় নেতাদের রাতের ঘুম কেড়ে নিল? পুরোটা না জানলে আপনি আসলে কিছুই বুঝবেন না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের ফলাফল পুরো দেশকে একটা বিশাল ধাক্কা দিয়েছিল। দীর্ঘদিন ধরে যে দল রাজ্যের শাসন ভার সামলেছে সেই তৃণমূল কংগ্রেস এবার মাত্র ৮০টি আসনে এসে থমকে দাঁড়ায়। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি ২৬০টি আসন দখল করে এক অভূতপূর্ব জয়ের উল্লাস শুরু করে। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। ক্ষমতার এই হাত বদলের পর রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হলো সেটা ছিল অনেকের কাছে স্বস্তির, আবার অনেকের কাছে চরম আতঙ্কের। কিন্তু আসল ঝামেলাটা শুরু হলো ক্ষমতায় বসার ঠিক পরপরই। জয়ের নেশায় বুঁদ হয়ে থাকা শাসক দলের একটা অংশ এমন কিছু পদক্ষেপ নিতে শুরু করলো যেগুলো শুধু রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ছিল না, বরং সরাসরি রাজ্যের একটা বিশাল জনগোষ্ঠীর মৌলিক অধিকারে আঘাত হেনেছিল। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর যে চাপ তৈরি করা হলো সেটা তো ছিলই, কিন্তু তার চেয়েও যেটা ভয়াবহ ছিল সেটা হলো একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে যে পরিকল্পিত অভিযান চালানো হলো। পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠী যারা এতদিন তুলনামূলক স্বাভাবিক জীবনযাপন করে আসছিলেন, তারা হঠাৎ করে টের পেলেন যে তাদের দৈনন্দিন জীবনের অতি সাধারণ বিষয়গুলো এখন প্রশ্নের মুখে। আজানের শব্দ যেটা শত শত বছর ধরে এই বাংলার আকাশে ভেসে বেরিয়েছে সেটা নিয়ে প্রশ্ন তোলা হলো। সামনে আসছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের কাছে যেটা ত্যাগের এক মহান উৎসব, সেখানে কোরবানি দেওয়ার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হলো। মুসলিম নারীদের বোরকা পরিধানের স্বাধীনতা নিয়ে এমন সব কথা বলা শুরু হলো যেগুলো শুধু মনে হলো এটা ২১ শতকের ভারতবর্ষ নয়, মধ্যযুগের কোনো অন্ধকার সময়। এমনকি আসামের মতো ডিটেনশন ক্যাম্প তৈরি করে মানুষকে আটকে রাখার কথাও শোনা যেতে লাগলো। নিজেদের দেশের মাটিতে দাঁড়িয়ে থেকেও যখন একজন মানুষকে বলা হলো তোমাকে দেশের থেকে বের করে দেওয়া হবে, তখন সেই মানুষটার বুকের ভেতরে কি ঝড় ওঠে সেটা একমাত্র সেই মানুষটাই জানেন। ঠিক এক মুহূর্ত যখন লক্ষ লক্ষ মানুষ ভয়ে তটস্থ, তখন কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। যখন মনে হচ্ছে এ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর কেউ নেই, ঠিক তখনই মঞ্চে আবির্ভাব হলো সেই মানুষটার যাকে সবাই হেরে যাওয়া যোদ্ধা ভেবে ভুলে বসেছিল। কিন্তু এবার তিনি রাস্তায় নামলেন না, মাইক হাতে চিৎকার করলেন না, মিছিল বের করলেন না। তিনি যা করলেন সেটা দেখে পুরো রাজ্যের চোখ কপালে উঠে গেল। গত বৃহস্পতিবার সকাল ১১টা বাজার ঠিক আগে কলকাতা হাইকোর্টের সামনে একটা গাড়ি এসে থামল। গাড়ির দরজা খুলে যখন তিনি বেরিয়ে এলেন, তখন উপস্থিত প্রত্যেকটা মানুষের মুখ থেকে কথা হারিয়ে গেল। পরনে সেই চেনা সাদা শাড়ি, কিন্তু তার উপরে চাপানো কালো গাউন আর গলায় ঝুলছে সাদা ব্যান্ড। পুরোদস্তুর একজন আইনজীবী পোশাকে হাইকোর্টের পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সেই মমতা যিনি এতদিন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রাজ্য চালিয়েছেন। তিনি আজ কালো গাউন পরে একজন আইনজীবী হিসেবে আদালতে এসেছেন। এই দৃশ্যটা একবার কল্পনা করুন। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি দশকের পর দশক ক্ষমতার শীর্ষে ছিলেন, তিনি নিজে গাউন পরে আদালতের সিঁড়ি ভাঙছেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা আপনি আর কোথাও খুঁজে পাবেন না। অনেকে হয়তো ভুলে গিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনের একটা শক্তিশালী ডিগ্রি আছে। রাজনীতির ঝোড়ো হওয়ায় সেই পরিচয়টা চাপা পড়ে গিয়েছিল, কিন্তু আজ যখন সবচেয়ে বেশি দরকার, ঠিক তখনই তিনি সেই পুরনো অস্ত্রটা বের করে সবাইকে চমকে দিলেন। আদালত চত্বরে পা রাখার সঙ্গে সঙ্গে চারদিক থেকে কিছু মানুষ স্লোগান দিতে শুরু করলো, চোখ রাঙানি, টিটকারি, উস্কানিমূলক কথাবার্তা। কিন্তু মমতা, তিনি যেন কিছুই শোনেননি, একটু বিচলিত হলেন না, একটু থামলেন না। পাথরের মতো অবিচল পায়ে সোজা ঢুকে গেলেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। সেখানে গিয়ে তিনি যা করলেন সেটা ছিল একটা সুচিন্তিত, পরিকল্পিত এবং অত্যন্ত ধারালো আইনি আক্রমণ। নতুন সরকারের ধর্মীয় বৈষম্যমূলক পদক্ষেপগুলোর একটা করে বিস্তারিত বিবরণ তুলে ধরলেন তিনি। অজানা আজান বন্ধের চেষ্টা, কোরবানিতে বাধা, বোরকা নিষিদ্ধ করার ষড়যন্ত্র, ডিটেনশন ক্যাম্পের ভয়ে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি, প্রতিটা বিষয়ে তিনি আইনের ভাষায় সাংবিধানিক ধারা উপধারা উদ্ধৃত করে এমনভাবে উপস্থাপন করলেন যে বিপক্ষের আইনজীবীরা রীতিমতো নিরুত্তর হয়ে গেলেন। এখানে একটা কথা বলে রাখা দরকার, রাস্তার আন্দোলনে গলা ফাটানো আর আদালতের এজলাসে আইনি যুক্তি দিয়ে লড়াই করা, এই দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। রাস্তায় আওয়াজ তুললে মিডিয়া কাভারেজ পাওয়া যায়, কিন্তু আদালতে
দাঁড়িয়ে যুক্তি দিলে রায় পাওয়া যায়। মমতা এই পার্থক্যটা খুব ভালো করে বোঝেন। তিনি জানেন যে শাসক দলকে রাস্তায় হারানো কঠিন, কারণ তাদের হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, কিন্তু আদালতে শুধু আইন কথা বলে, আর আইন যখন কথা বলে তখন ক্ষমতার দম্ভ কোনো কাজ করে না। এই খবরটা বাইরে আসার পর যা হলো সেটা ছিল একেবারে বিস্ফোরণের মতো। সোশ্যাল মিডিয়া একেবারে ফেটে পড়ল। তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে মমতার কালো গাউন পরা একটা ভিডিও আপলোড করা হলো, আর সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ সে ভিডিও শেয়ার করলেন, কমেন্টে মানুষ লিখলেন এটাই আসল নেতৃত্ব, বিপদের দিনে সামনে থেকে লড়াই করা। অনেকে লিখলেন পুরো ভারতবর্ষের আর একটা নেতা নেই যিনি নিজের পদমর্যাদা তোয়াক্কা না করে এভাবে সরাসরি কোর্টে গিয়ে লড়তে পারেন। চায়ের দোকান থেকে অফিসের ক্যান্টিন, ট্রেনের কামরা থেকে বাসের ভেতর সর্বত্র একটাই আলোচনা, মমতাকে আসলেই পারবেন নাকি এটা শুধু একটি রাজনৈতিক শো? এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই একটা পদক্ষেপ পুরো বাংলার রাজনৈতিক সমীকরণটা নতুন করে লিখতে শুরু করেছে। শাসক দলের অবস্থাটা এখন বেশ কৌতুককর। যারা কিছুদিন আগেও বুক ফুলিয়ে বলেছিলেন বিরোধী দল বলে আর কিছুই নেই, তারা এখন চুপচাপ। যারা হুমকি দিচ্ছিলেন লেজ গুটিয়ে পালাও, তারা এখন নিজেরাই আইনি নথিপত্রের জটিলতায় পড়ে হিমশিম খাচ্ছেন। কারণ রাস্তার হুমকি সামলানো এক জিনিস, কিন্তু হাইকোর্টের নোটিশ সামলানো সম্পূর্ণ আলাদা ব্যাপার। এই পুরো ঘটনার একটা গভীর তাৎপর্য আছে, যেটা অনেকেই হয়তো এখনো ধরতে পারেননি। মমতা শুধু একটা মামলা লড়তে আদালতে যাননি, তিনি আসলে একটা বার্তা দিয়েছেন। সে বার্তাটা হলো ক্ষমতা হারানো মানে পরাজয় নয়, ক্ষমতা হারানো মানে শেষ নয়। যতক্ষণ সংবিধান আছে ততক্ষণ আদালত আছে, যতক্ষণ কোনো স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করা সম্ভব। এই বার্তাটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, পুরো ভারতবর্ষের জন্য একটা শিক্ষা। এখন প্রশ্ন হলো আগামী দিনে কি হবে? হাইকোর্ট কি শাসক দলের বিরুদ্ধে কোনো রায় দেবেন? মমতার আইনি যুক্তিগুলোকে আদালতে টিকবে, নাকি শাসক দল কোনো পাল্টা চাল দিয়ে এই পুরো ব্যাপারটাকে ভিন্ন খাতে বইয়ে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। তবে একটা জিনিস নিশ্চিত করে বলার যায়, এই লড়াই এখন আর শুধু দুটো রাজনৈতিক দলের ক্ষমতার লড়াই নয়, এটা এখন সংবিধান বনাম স্বেচ্ছাচারের লড়াই, অধিকার বনাম দমনের লড়াই। আর এই লড়াইয়ে কে জিতবে সেটা নির্ভর করছে আদালত কিভাবে এই পুরো বিষয়টাকে দেখেন তার উপর। কিন্তু একটা কথা আজ স্পষ্ট, বাংলার বাঘিনী হয়তো গদি হারিয়েছেন, কিন্তু নখ হারাননি। আর সেই নখ এবার আদালতের কাগজে লেখা আইনের ভাষায় আরও অনেক বেশি ধারালো হয়ে উঠেছে। আপনার কি মনে হয়, মমতার এই আইনি লড়াইকে আসলেই বাংলার রাজনীতির চেহারা বদলে দিতে পারবে, নাকি এটা শুধু একটা সাময়িক ঝড়? কমেন্টে আপনার মতামতটা জানান, কারণ এই গল্পের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি, আর সেই অধ্যায়ের একটা অংশ হয়তো আপনার মতামতের মধ্যেই লুকিয়ে আছে।